এখন শুনবেন আজকের গল্প। তাই একটা সভা। সভা? এই দেখুন না খাতা। খাতা মানে কিঞ্চিত চাঁদার। চাঁদা? বেরো 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 এখনই। অনরু, ওরে সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, সূর্য অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে পেটে সয় না। রসুন। আপনি অত্যন্ত বদলোক। ও আমাদের বেটা ভূত। মার ঝাঁটা, মার ঝাঁটা। ভাই কানাই, সহিষ্ণুতা শিক্ষার এমন উপায় আর কি আছে? অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন রবীন্দ্রনাথের 6টি মজার গল্প অবলম্বনে হাস্য কৌতুক। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্য কৌতুকের প্রথম গল্প, খ্যাতির বিড়ম্বনা। উকিল দুকড়ি দত্ত চেয়ারে বসে ভয় ভয় খাতা হাতে নিয়ে কাঙালিচরণ আসে। তাকে দেখে দুকড়ি বলে, কি চাই? আগে মশাই হচ্ছেন দেশ হিতৈষী। সে তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ করে ওকালতি ব্যবসা চালাচ্ছি, তাও কারো অবিদিত নেই। কিন্তু তোমার বক্তব্যটা কি? বক্তব্য বক্তব্য বেশি নেই, তবে শীঘ্র শীঘ্র সেরে ফেলো না। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানত পরতরং নহি। বাপু, বিবেচনা এবং স্বীকার করবার পূর্বে যে কথাটা বললে তার অর্থ জানা বিশেষ আবশ্যক। ওটা বাংলা করে বলো। আগে বাংলাটা ঠিক জানি নে, তবে মর্ম হচ্ছে এই, গান জিনিসটা শুনতে বড় ভালো লাগে। না, সকলের ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দুকড়ি দত্ত। আগে অমন কথা বলবেন না। তবে কি মিথ্যে কথা বলবো? আর্যাবর্তে ভরত মুনি হচ্ছেন গানের প্রথম। ভরত মুনির নামে যদি কোনো মোকদ্দমা থাকে তো বলো, নইলে বক্তৃতা বন্ধ করো। অনেক কথাই বলবার ছিল, কিন্তু অনেক কথা শোনবার সময় নেই। তবে সংক্ষেপে বলি, এই মহানগরীতে গানোন্নতি বিদায়নী নাম্নী এক সভা স্থাপন করা গেছে। তাতে মহাশয়কে বক্তৃতা দিতে হবে? আগে না। সভাপতি হতে হবে? আগে না। তবে কি করতে হবে সেইটে বলো। গান গাওয়া এবং শোনা, ও দুটোর কোনোটাই আমার দ্বারা কখনো হয়নি এবং হবেও না, তা আমি আগে থেকেই বলে রাখছি। মহাশয়কে ও দুটোর কোনোটাই করতে হবে না। হাতে ধরা খাতা দুকড়ির সামনে এগিয়ে দিয়ে বলে, কেবল কিঞ্চিত চাঁদা। চাঁদার কথা শুনে ধরফর করে উঠে বলে, চাঁদা? সর্বনাশ! তুমি তো সহজ লোক নও হে, ভালো মানুষের মতো মুখ কাঁচু মাচু করে এসেছো। আমি বলি, বুঝি কি মোকদ্দমার ফ্যাসাদে পড়েছো? তোমার চাঁদার খাতা নিয়ে বেরো এখনই এখান থেকে, নইলে ট্রেসপাসের দাবি দিয়ে পুলিশে কেস আনবো। চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র, কিন্তু তোমাকে জব্দ করব। দুকড়ি বাবু কতগুলো সংবাদপত্র হাতে নিয়ে দেখার পর বলে, এ তো বড় মজাই হলো। কাঙালিচরণ বলে কে একজন লোক ইংরেজি বাংলা সমস্ত খবরের কাগজে লিখে পাঠিয়েছে যে আমি তাদের গানোন্নতি বিধায়নী সভায় 5,000 টাকা দান করেছি। দান চুলোয় যাক, গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। মাঝের থেকে আমার খুব নাম রটে গেল দেখছি। এতে আমার ব্যবসার পক্ষে ভারী সুবিধেই হলো, তাদেরও সুবিধে। লোকে মনে করবে যখন 5,000 টাকা দান পেয়েছে তখন অবশ্যই মস্ত সভা, 5 জায়গা থেকে ভারী ভারী চাঁদা আদায় হবে। যা হোক, আমার অদৃষ্ট ভালোই। এমন সময় কেরানিবাবু এসে বলে, মশাই, তবে গানোন্নতি সভায় 5,000 টাকা দান করেছেন। ও একটা কথার কথা। শোনো, কেন কে বললে দিয়েছি? আর মনে করো যদি দিয়েই থাকি তা হয়েছে কি? এত গোলের আবশ্যক কি? আহা, কি বিনয়, কি বিনয়! 5,000 টাকা নগদ দিয়ে গোপন করবার চেষ্টা সাধারণ লোকের কাজ তো নয়। ভৃত্যের প্রবেশ। নিচের ঘরে বিস্তর লোক জমা হয়েছে। দেখেছো,
একদিনেই আমার পসার বেড়ে গেছে। এই শোন, একে একে তাদের ওপরে নিয়ে আয়, আর পান তামাক সব দিয়ে যা। এরই মধ্যে প্রথম ব্যক্তিকে আসতে দেখে দুকরি বলে, আসুন আসুন আসুন, মশাই তামাক ইচ্ছে করুন, ওরে বাবা পান দিয়ে যা। আহা, কি অমায়িক প্রকৃতি! এর কাছে কামনা সিদ্ধি হবে না তো আর কার কাছে হবে? তা মহাশয়ের কি অভিপ্রায়ে আগমন? আপনার বদান্যতা দেশ বিখ্যাত। ও সব গুজবের কথা শোনেন কেন? আহ, কি বিনয়! কেবল মশায়ের নামই শ্রুত ছিল, আজ চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো। এখন আসল কথাটা যে পারলে হয়, বিস্তর লোক বসে আছে। তা মশায়ের কি আবশ্যক? দেশের উন্নতি উদ্দেশ্যে হৃদয়ে আগে সেসব কথা বলাই বাহুল্য। তা ঠিক, তা ঠিক। মশায়ের মতো মহানুভব ব্যক্তি যারা ভারত ভূমির সমস্ত মানছি মশাই, অতএব ও অংশটুকুও ছেড়ে দিন। তারপরে বিনয়ী লোকের স্বভাবই এই যে নিজের গুণানুবাদ রক্ষে করুন মশাই, আসল কথাটা বলুন। আসল কথা কি জানেন? দিনে দিনে আমাদের দেশ অধোগতি প্রাপ্ত হচ্ছে। সে কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার দরুন। আমাদের স্বর্ণ শস্যশালিনী পুণ্যভূমি ভারতবর্ষ দারিদ্র্যের অন্ধকূপে। দুকরি কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে কাতর হয়ে বলে, বলে যান। দারিদ্র্যের অন্ধকূপে দিনে দিনে নিমজ্জমানা। মশাই বুঝতে পারছি নে। ও, তবে আপনাকে প্রকৃত ব্যাপারটা বলি। হ্যাঁ, সেই ভালো। ইংরেজরা লুট করছে। এ তো বেশ কথা, প্রমাণ সংগ্রহ করুন, ম্যাজিস্ট্রেটের কোর্টে নালিশ রুজু করি। ম্যাজিস্ট্রেটও লুটছে। তবে ডিস্ট্রিক্ট জজের আদালত? আহা, ডিস্ট্রিক্ট জজ তো ডাকাত। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি দেশের টাকা বিদেশে চালান যাচ্ছে। দুঃখের বিষয়। তাই একটা সভা। সভা? এই দেখুন না, খাতা। খাতা মানে কিঞ্চিত চাঁদার। চৌকি থেকে লাফিয়ে উঠে বলে, চাঁদা! বেরো 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 এখনই! তাড়াতাড়ি চৌকি উল্টিয়ে কালি ফেলে প্রথম ব্যক্তি দৌড়ে চলে গেল। দ্বিতীয় ব্যক্তি আসে, তাকে দেখে দুকরি বলে, কি চাই? মহাশয়ের দেশ বিখ্যাত বদান্যতা। ওসব হয়ে গেছে হয়ে গেছে, নতুন কিছু থাকে তো বলুন। আপনার দেশ হিতৈষিতা। আমলো এও সেই এক কথাটাই বলে। স্বদেশের সদন অনুষ্ঠানে আপনার সদনুরাগ। এ তো বিষম দায় দেখি, আসল কথাটা খুলে বলুন তো। একটা সভা। আবার সভা? এই দেখুন না, খাতা। খাতা? কিসের খাতা? আগে চাঁদা আদায়। চাঁদা? চাঁদা? ওঠো ওঠো, বেরো বেরো বেরো, প্রাণের মায়া থাকে তো এক্ষুনি বেরো এখান থেকে। আর কোনো কথা না বলে চাঁদাওয়ালা বেরিয়ে যায়। তৃতীয় ব্যক্তি আসে, তাকে দেখে দুকরি বলে, দেখো বাপু, আমার দেশহিতৈষিতা, বদান্যতা, বিনয় এ সমস্ত শেষ হয়ে গেছে, এরপর থেকে আরম্ভ করো। আপনার সার্বভৌমিকতা, সার্বজনীনতা, উদারতা। তবু ভালো, এ কিছু নতুন ঠেকছে বটে, কিন্তু মশাই ওগুলো থাক, ভাষায় কথা আরম্ভ করুন। আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি? সভা নয় তো? আগে সভা নয়। বাঁচা গেল, লাইব্রেরি অতি উত্তম। তারপরে বলে যান। এই দেখুন না, প্রসপেক্টাস। খাতা নেই তো? আগে না, খাতা নয়, ছাপানো কাগজ। তারপরে? কিঞ্চিত চাঁদা। চাঁদা? ওরে, আমার বাড়ি আজ ডাকাত পড়েছে রে! পুলিশম্যান, পুলিশম্যান! তৃতীয় ব্যক্তি ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যায়। একটু পরে বন্ধু হরশঙ্কর বাবু আসে, তাকে দেখে, আরে এসো 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 হরশঙ্কর, এসো এসো। সেই কলেজে একসঙ্গে পড়া, তারপর তো আর দেখা হয়নি। তোমাকে দেখে কি যে আনন্দ হলো সে আর কি বলবো ভায়া।
তোমার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা আছে ভাই, সেসব কথা না হয় পরে হবে, আগে একটা কাজের কথা বলিনি তোমায়। কাজের কথা? বাবা বলো বলো, কাজের কথা অনেকক্ষণ শুনিনি ভাই, বলো তো, শুনে আমার কান জুড়োক। শালের মধ্যে থেকে হরশঙ্কর খাতা বের করলে দুকরি ভয় ভয় বলে, ও কিও, খাতা বেরোয় যে? আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। সভা? হ্যাঁ, সভাই তো বটে, তা কিছু চাঁদার জন্য তোমার কাছে। চাঁদা? এই দেখো, তোমার সঙ্গে আমার বহুকালের প্রণয়, কিন্তু ওই কথাটা যদি আমার সামনে উচ্চারণ করো তাহলে চিরকালের মতো চটাচটি হয়ে যাবে, আমি বলে রাখছি। বটে, তুমি কোথাকার খড়গেছের গানোন্নতি সভায় 5,000 টাকা দান করতে পারো, আর বন্ধুর অনুরোধে 5 টাকা সই করতে পারো না? কোন পাষণ্ড, বলি কোন পাষণ্ড নরাধম এখানে আর পদার্পণ করে? বলে রেগে বেরিয়ে যায়। সেই সময় খাতা হাতে আর এক ব্যক্তি আসে। তার হাতে খাতা দেখে রেগে দুকরি আগুন হয়ে বলে, খাতা? আবার খাতা? এই পালাও পালাও পালাও। মানে আমি নন্দলাল বাবু। ওই নন্দলাল ফন্দলাল আমি বুঝি না, পালাও এখনই। আগে আপনার সে টাকা আমি দিতে পারবো না, বেরো বেরো। খাতাবাহক পালিয়ে যায়। তাই দেখে পাশে থাকা কেরানি বলে ওঠে, মশাই করলেন কি? নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনার টাকাটা তো নিয়ে এসেছিল, ও টাকাটা আদায় না হলে আজ যে চলবে না। কি সর্বনাশ! এই ডাকো 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 ডাকো, ওকে ডাকো ডাকো। কেরানি তাড়াতাড়ি বেরিয়ে যায়। একটু পরে ফিরে এসে বলে, না, সে চলে গেছে, তাকে আর পাওয়া গেল না। এই যে বিষম দায় দেখছি। এমন সময় তানপুরা হাতে এক ব্যক্তি ঘরে আসে। এই কি চাও? আপনার মতো এমন রসজ্ঞ কে আছে? গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন, আপনাকে গান শোনাবো। তৎক্ষণাৎ তানপুরা বাজিয়ে গান ধরে। জয় জয় দুকরি দত্ত, জয় জয় দুকরি দত্ত, ভুবনে অনুপম মহত্ব, জয় জয় দুকরি দত্ত। আরে আরে আরে, কি সর্বনাশ! থাম 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 বাবা, থাম থাম থাম। তানপুরা হাতে দ্বিতীয় ব্যক্তি ঘরে ঢুকে পড়ে। ও গানের কি জানে মশাই, আমার গান শুনুন। দুকরি দত্ত তুমি ধন্য, তব মহিমা কে জানিবে অন্য। জয় জয় দুকরি দত্ত, জয় জয় দুকরি দত্ত। দুকরি কানে আঙুল দিয়ে বলে, আরে গেলুম গেলুম। বায়া তবলা নিয়ে বাদক আসে। মশাই, সঙ্গত নেই গান, সে কি হয়? এই বলে সে বাজাতে শুরু করলো। সেই সময় দ্বিতীয় বাদক ঘরে ঢুকলো। ও বেটা সঙ্গতের কি জানে, ও তো বায়া ধরতেই জানে না। তুই থাম তো বেটা, এই তুই থাম, তুই গানের কি জানি? তুই গানের কি জানিস? হ্যাঁ, দুজনে মিলে ওড়ব খাড়ব দনব নাদ উদারা নিয়ে তর্ক বেঁধে যায়। অবশেষে তানপুরায় লড়াই ও দুই বাদকের মুখে মুখে বোল কাটাকাটি, ধেকেটে দেধে ঘেনে গেধে ঘেনে অবশেষে তবলায় তবলায় যুদ্ধ। দলে দলে গায়ক বাদক ও খাতা হস্তে চাঁদাওয়ালার প্রবেশ ঘটে। মশাই গান। মশাই চাঁদা। আপনার বদান্যতা এমন কল্যাণের খেয়াল, দেশের মঙ্গল। সরি মিয়া টপ্পা। আরে তুই থাম না বাবু, আমার কথাটা বলে নিয়ে একটু থাম না ভাই। সকলে মিলে দুকরির চাদর ধরে টানাটানি। শুনুন মশাই, আমার কথাটা শুনুন। আরে শুনুন না, ও মশাই, আমার কথাটা একটু শুনুন। মশাই শুনুন। দুকরি সকাতরে কেরানির দিকে তাকিয়ে বলে, শোনো, আমি মামার বাড়ি চললুম, কিছুকাল সেখানে গিয়ে থাকবো, কাউকে আমার ঠিকানা বলো না, আমি চললুম চললুম চললুম।
এই বলে বেরিয়ে যায়। ঘরের মধ্যে সমস্ত দিন গায়ক বাদকের কুরুক্ষেত্র যুদ্ধ বিবাদ মেটাতে গিয়ে সন্ধ্যাকালে আহত হয়ে কেরানির পতন। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যকৌতুকের প্রথম গল্প খ্যাতির বিড়ম্বনা। এবারে শুনবেন হাস্যকৌতুকের দ্বিতীয় গল্প চিন্তাশীল। চিন্তাশীল নরহরি চিন্তায় নিমগ্ন। ভাত শুকিয়ে যাচ্ছে, মা মাছি তাড়াচ্ছেন। তিনি বলেন, অত ভেবো না, মাথার ব্যায়াম হবে বাছা। আচ্ছা মা, বাচ্চা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাপু। বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এ কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা, কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না। এই বলে সে পুনরায় চিন্তামগ্ন হয়ে যায়। যে ভাবনা শেষ হয় না অমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো তোর চিরকালই থাকবে, ভাত যে শুকোয়। লক্ষ্মী আমার, একবার ওঠ। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো, পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হবে। এই বলে সে দ্বিতীয় ভাবনায় ডুব দিল। আমার আর কি কোনো ভাবনা নেই নরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ আর উপস্থিত ভাবনা ছেড়ে কি সব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে নাকি? এ কথাটা বড় গুরুতর মা, আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। ও, আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। এই বলে মা বেরিয়ে যায়। মাসি ঢোকেন। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সামনে ভাব নিয়ে ভাব না। সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না, অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনাই না জেগে ওঠে। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন, কেঁদেই কুরুক্ষেত্র। বলেই কাঁদতে শুরু করলো। তাই দেখে মাসিমা বলেন, ও মা, এই যে কাঁদতে বসলো, আমাদের কথা শুনলে ওর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু। এই বলে মাসিমা বেরিয়ে যান। দিদিমা এসে বলেন, অনরু, ওরে সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, সূর্য অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রোশো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, একটা গোল জিনিস কোথাও নেই। এই তো তোর মাথা আছে, মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারই ঘোরে না, তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, আর তোমায় বোঝাতে হবে না। এদিকে ভাত চুরিয়ে গেল, মাছি বন বন করছে যে। ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকে এরকম শব্দ হয়। রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। আজ নেই তোমার প্রমাণ করে। এই বলে দিদিমা বেরিয়ে যান। নরহরি চিন্তামগ্ন। ভাবনা ভাঙবার উদ্দেশ্যে নরহরির শিশু ভাগ্নেকে কোলে করে মায়ের প্রবেশ। জাদু, তোমার মামাকে দণ্ডবৎ করো। ছি মা, ওকে ভুল শিখিও না, একটু ভেবে দেখলেই তো বুঝতে পারবে। ব্যাকরণ অনুসারে দণ্ডবৎ করা হতেই পারে না, দণ্ডবৎ হওয়া বলে। কেন, বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবৎ মানে? না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো। আদর করব? আচ্ছা, এসো আদর করি। এই বলে নরহরি শিশুকে কোলে নিয়ে বলল, কি করে আদর আরম্ভ করি? রোশো, একটু ভাবি। বলে চিন্তামগ্ন হয়ে পড়ে। আদর করবি? তাতেও ভাবতে হবে নরু।
ভাবতে হবে না মা? বলো কি? ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। তা কি জানো, ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটা একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটির সঙ্গে দুটো কথা কও দেখি। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুইই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? আমি চমা খাবো। দেখো দেখি বাচ্চা, ও কি এসব কথা জিজ্ঞেস করো কেন? ও কি জানে? না, ওকে এই বেলা থেকে এইরকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। না বাবা, কাজ নেই তোমার আদর করে। নরহরি মাথায় হাত দিয়ে পুনরায় চিন্তামগ্ন হয়ে পড়ে। বাবা, আমায় কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে। এটাতে বড় বেশি ভাবতে হলো না। তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। সত্যি নাকি? তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে। এই কথা নিতান্ত সহজ নয়। আমি এক সপ্তাহ ভেবে পরে বলবো। না না বাবা, তোমার আর ভাবতে হবে না, আমার কাশি গিয়ে আর কাজ নেই। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যকৌতুকের দ্বিতীয় গল্প চিন্তাশীল। এবার শুনবেন হাস্যকৌতুকের তৃতীয় গল্প পেটে ও পিঠে। বাড়ির সামনের পথে বসে পা ছড়িয়ে বনমালী পরমানন্দে সন্দেশ খাচ্ছিল। বয়স 7। 3 কড়ি এলো। বয়স 15। সন্দেশের প্রতি লোভ দেখিয়ে বলে, কি হে বটকৃষ্ণ বাবু, কি করছো? বনমালীর নিরুত্তরে অবাক হয়ে থাকে। উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? না। অবশ্যই বটকৃষ্ণ যদি হয়। আচ্ছা, তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ, কিচ্ছু জানো না। বনমালীও যা, বটকৃষ্ণ তাই, একই। বনমালীর মানে জানো? না। বনমালীর মানে বটকৃষ্ণ, বটকৃষ্ণের মানে জানো? না। বটকৃষ্ণের মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করেও ডাকে না বটকৃষ্ণ? না। ছি ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ, মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিছু বলে না? ছি ছি। বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? এইটে ডান হাত। আচ্ছা, তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? এইটে। খপ করে পাত থেকে একটা সন্দেশ তুলে নিজের মুখের কাছে ধরে বলে, আচ্ছা ভূতু বাবু, এইটা কি বলো দেখি? বনমালী শশব্যস্ত হয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করতে 3 কড়ি রেগে উঠে ওর পিঠে চপেটাঘাত করে বলে, এত বড় ধেড়ে ছেলে হলি, এইটা কি জানিস নে? এটা সন্দেশ, এটা খেতে হয়। 3 কড়ি সন্দেশ মুখের মধ্যে ফেলে নেয়। ছি 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 ভূতু বাবু, ছি ছি ছি। তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এইটা জানো না যে পেটে খেলে পিঠে সয়? এই আরো একটা সন্দেশ সে মুখের ভেতর পুরল। কি 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 কি? তবে তুমি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে। আরো একটা সন্দেশ খেয়ে বলে, পেটে খেলে পিঠে সয়। বনমালীর পিঠে চপেটাঘাত করে। সয় না? না না না। শেষ সন্দেশটি নিঃশেষ করে বলে,
তা হবে তা হবে, তোমার তাহলে সয় না দেখছি। যার যেমন ধাত, তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারো বা পেটে সমস্তই সয়, আবার কারো বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। সহসা হঠাৎ বনমালীর পিতা আসে। ছেলে বনমালীকে কাঁদতে দেখে বলে, কিরে ভূতু, কাঁদছিস কেন? পিতাকে দেখে বনমালী দ্বিগুণ জোরে কাঁদতে থাকে। তাই দেখে তিনকড়ি বনমালীর পিঠে হাত বোলাতে বোলাতে কোমল স্বরে বলে, বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। আমাকে মেরেছে। আগে পাড়ার একটা ডানপিঠে ছেলে খামোখা মেরে গেল, বেচারার কোনো দোষ নেই। সন্দেশগুলি খেয়ে ভূতুবাবু ঠোঙাটি নিয়ে খেলা করছিল শুধু। ভূতু, কে মেরেছে রে? তিনকড়িকে দেখিয়ে বলে, ও মেরেছে। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে। কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামোখা ওকে মেরে ওর ঠোঙাটা কেড়ে নেয় কেন বাবু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার দুখানা হাড় একত্তর রাখতাম না। যত সব ডান পিঠে ছেলে পাড়ায় জুটেছে। বাবা, ও আমার সন্দেশ। আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আগে কিছুই নয়, আমি ভূতুবাবুকে আনা দুয়েকের সন্দেশ কিনে খাইয়েছি। সামান্য কথা, সে কি আর বলবার বিষয়? ও, তা তোমার নাম কি হে বাবু? আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। তুমি তো আমার পরমাত্মীয়। ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। তিনকড়ি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে। চলো বাবা চলো, ভিতরে চলো, বাড়ির ভিতরে চলো, জল খাবার খাবে। আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। চলো চলো চলো। যে আগে শোনো, আজ রাত্রে এখানেই থাকবে। কাল মধ্যাহ্ন ভোজন করে তারপর বাড়ি যেও। যে আগে। ভূতু আর কাঁদে না, চলো চলো চলো। অন্তঃপুরে তিনকড়ি পিঠে খেতে ব্যস্ত। ডান হাতের ব্যাপারটা আজ বেশ চলছে ভালো। বাবা, চুপ করে বসে থাকলে কিন্তু হবে না, এই চারখানাও খেতে হবে। যে আগে যে আগে। ভূতুর বাবা এসে বলে, ও কি ও, পাত খালি যে, এই খান আসতে পিঠে দিয়ে যা। বাবা খেতে হবে কিন্তু, এর মধ্যেই হাত গুটলে চলবে না। হ্যাঁ, যে আগে। এরই মধ্যে পিসিমা আসেন, বলেন, ও বউ, তিনকড়ির পাত খালি যে, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে খান দশেক পিঠে দে। লজ্জা করো না বাবা, খাও খাও, ভালো করে খাও। যে যে আগে যে আগে। পিসে মশাই এসে হাজির হয়। বাপু, তোমার খাওয়া হলো না দেখছি। দিয়ে যা দিয়ে যা, আরে এদিকে দিয়ে যা, পাতে খান 15 পিঠে দে। তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলো খেতে হবে তা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আগে। কথা শেষ না হতেই দিদিমা এসে ভূতুর মাকে বলে, ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। কি হবে? কি আর হবে? তিনকড়ির পাশে গিয়ে পরিহাস করে পিঠে এক কিল মেরে বলে, পিঠে আর খাবে? আগে না। সে কি কথা, আর দুটো খাও, এই নাও। বলে আরো দুটো কিল মারে। তিনকড়ি উঠে দাঁড়িয়ে বলে, আগে না, আর দরকার নেই। পরদিন তিনকড়ি শয্যাগত, পাশে বনমালী। তিনকড়ি ক্ষীণ কণ্ঠে বলে, বাবু, তোমার বাবা কোথায় হে? বদ্যি ডাকতে গেছে। আর বদ্যি ডেকে কি হবে? ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে তিনকড়ি দাদা? যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিল মনে আছে কি? আছে। কি বলো দেখি?
পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো, পিঠে খেলে পেটে সয় না। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্য কৌতুকের তৃতীয় গল্প পেটে ও পিঠে। এবার শুনবেন হাস্য কৌতুকের চতুর্থ গল্প একান্নবর্তী। হৃদয় যখন ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে তখন কোম্পানির দমকল এলেও থামাতে পারে না। একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে সভায় দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলুম। সভাপতি ঘুমিয়ে পড়াতে নিষেধ করবার মতো কেউ রইল না। শেষকালে দুজন ছোকরা এসে 2 হাত ধরে আমাকে টেনে বসিয়ে দিলে। সেদিন এত উৎসাহ হয়েছিল। বটে, তা হওয়ার কথাই তো। তা আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম স্বার্থত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার। যেখানে পরের অর্থেই জীবন নির্বাহ হয়, সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না। খবরের কাগজে আমার বক্তৃতা খুব রটে গেছে। তারা সকলেই বলছে দুঃখের বিষয় দৌলতবাবুর পরিবারে কেউ নেই, তিনি একলা। এই বলে দৌলত দীর্ঘশ্বাস ছাড়ে। এমন সময় জয় নারায়ণ আসে। জয় হোক বাবা, জয় হোক। আমি তোমার পিসে। সে কি মশাই, আমার তো পিসি নেই। না, তার কাল হয়েছে বটে। পিসি কোনো কালেই যে ছিলেন না। সে কি করে হয় বাবা, সে কি করে হয়? আমি তাহলে তোমার পিসে হলুম কি করে? এরপর কানাইয়ের দিকে তাকিয়ে বলেন, কি বলেন মশাই? হ্যাঁ, তা তো বটেই। যে আজ্ঞে, তা আপনার কি অভিপ্রায় আগমন? অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয়। শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে নিন্দে করছে, তাই একত্র বাস করতে এসেছি। তা আপনার সম্পত্তি কিছু আছে? না, কিছু নাই। কোনো বালাই নেই, কোনো উৎপাত নেই। কেবল এক খুড়তুতো ভাই আছে, তা সেও এলো বলে। তা বটে, তার কিছু আছে? কিছু না, কোনো ঝঞ্ঝাট না। কেবল 2 স্ত্রী ও 4টি শিশু সন্তান। তারাও এলো বলে এতক্ষণ এসে পড়তো। যাত্রা করবার বেলা 2 স্ত্রীতে চুলোচুলি বেঁধে গেছে, তাই যা দেরি। কানাই, কি করা যায়? না 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 না, তোমাকে কিছুই করতে হবে না। তারা আপনারাই আসবে। ভাবনা কি দৌলত, এত অল্পে কাতর হইও না। তারা আজ সন্ধ্যার মধ্যেই এসে পৌঁছবে। রামচরণের প্রবেশ ও ভূমিষ্ঠ হয়ে দৌলতকে প্রণাম। মামা, তোমার বক্তৃতায় বড় লজ্জা দিয়েছ। কে হে বাপু, কে তুমি? আগে আপনারই ভাগ্নে রামচরণ। স্টেশনে লোক পাঠিয়ে দিন, সেখানে একটা পুটলি আর বুড়ি মাকে রেখে এসেছি। এখানে কি করতে আসা? বাস করতে। কেন, আর কোথাও বাসস্থান নেই? একরকম আছে বটে, কিন্তু সেখানে স্বার্থত্যাগ শিক্ষা হয় না। ও কানাই, আপনার উপদেশ উনি যেরকম দৃঢ়ভাবে গ্রহণ করেছেন, ওকে বোধহয় নড়ানো শক্ত হবে। নিতাইয়ের প্রবেশ। দাদা, চাকরি ছেড়ে এলুম, নইলে তোমার যে নিন্দে হয়। এই, কে আছিস রে? ঝট করে 2টো ডাব পেড়ে নিয়ে আয় তো, বড় পিপাসা লেগেছে। এমন সময় নদের চাঁদের প্রবেশ। এই লও খুড়ো, আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিতে এসেছি। এই আমার ভাঙা বকনো, থিলহুকো আর এই বিড়াল ছানাটি। এর মধ্যেও 2টো পৈতৃক সম্পত্তি। বিড়াল ছানা আমার সোপার্জিত, আর আমার দোষ দিতে পারবে না। তোমার এখানেই আমি লেগে রইলুম। তারপরেই দর্জি আসে। তুমি আমার কে হও বাপু? আগে আমি দর্জি, আপনার গায়ের মাপ নিতে এসেছি। এখন যাও তো, এখন যাও। টানাটানির সময়, এখন আমি কাপড় করাতে পারবো না। এই কথা শুনে দর্জি বেরোতে গেলে নদের চাঁদ ডেকে বলে, খলিফাজি যাও কোথায়? আমার গায়ের মাপটা নাও।
খুড়োর গায়ে যেরকম ফুল কাটা ছিটের জামা দেখছি, হ্যাঁ, ওরকম 6 জোড়া জামা আমাকে করে দিলেই চলবে। যদি বেশ ভালো রকম তৈরি করে দিতে পারো তো, হ্যাঁ, তবে খুড়ো তোমাকে খুশি করে দেবেন। বুঝেছো খলিফাজি? যে আগে বলে গায়ের মাপ নিতে লাগলো। একটু পরেই বালক সমেত পরেশনাথের প্রবেশ। সে দৌলতকে প্রণাম করে বালকের প্রতি বলে, যা যা যা, তোর জ্যাঠামশাইকে প্রণাম কর। দাদা, এই নাও তোমার ভাইয়ের ছেলে, ভ্রাতুষ পুত্র, যাকে চলিত বাংলায় বলে ভাইপো। দাদা যে একেবারে অবাক। ভ্রাতৃ শব্দের ষষ্ঠীতে হয় ভ্রাতু, যার উপরে পুত্র শব্দ যোগ করলেই হয় ভ্রাতুষ্পুত্র। স্বয়ং পাণিনি বোপদেব রয়েছেন, অন্য প্রমাণের প্রয়োজন কি? অতএব ইনি হলেন ভাইপো। তা আপনার ছেলেটি কি করেন? ওকে নিজেই পড়াচ্ছিলুম। রস্বই পর্যন্ত সেরে দীর্ঘইতে এমনি আটকে পড়ল যে ভাবলুম দৌলতদা যখন আছেন তখন ছেলের লেখাপড়ার দরকার কি। যে বেটার রস্ব দীর্ঘ জ্ঞান নেই তার পক্ষে বাবা জ্যাঠা দুই সমান, কেমন কিনা? সমান বই কি? দাদা বলেছেন, নিজের ক্ষুধা হেয় জ্ঞান করে পরের ক্ষুধা নিবৃত্তির সুখ একমাত্র একান্নবর্তী পরিবারেই সম্ভব। শুনেই ঠাউরালুম এ সুখ দাদা নিশ্চয়ই অনেক দিন পাননি। যদি বা পেয়ে থাকেন বিস্মৃত হয়েছেন। তাই নিতান্ত মমতা পরবশ হয়ে ছেলেটিকে এখানে নিয়ে এলুম। রাবণের চুলো যদি কোথাও জ্বলে সে এর পেটের মধ্যে। এমন সময় নটবর আসে ও দৌলতের কান মুলে দিয়ে বলে, কিরে শালা, শুনলুম নাকি শালার শোকে সভায় দাঁড়িয়ে কেঁদে ভাসিয়ে দিয়েছে। কে হে তুমি বেল্লিক? ভদ্রলোকের কানে হাত দাও। ভগ্নিপতির কান বলবো না তো কি কান ভাড়া করে এনে বলবো? কি বলেন মশাই? হ্যাঁ, কথাটা তো ঠিক বটে। কি বলো হে কানাই? আমার স্ত্রী নেই তো আবার শালা কিসের? তোমারই যেন স্ত্রী নেই তাই বলে আর কারো স্ত্রী নেই? একটু ভেবে দেখো না। সে স্ত্রী তো অনেকেরই আছে, তার ভাবতে হবে কি? তবে কি? তুমি আমার শালা হলে কোন সম্পর্কে? কেন দাদার সম্পর্কে? আরে দাদা আছেন তো, শালাই যেন ভাড়ালে, কিন্তু দাদা বেকবুল গেলে তো চলবে না। আমি তো জানতাম আমার কোনো দাদা নেই, কিন্তু আজ যেরকম দেখছি তাতে থাক থাক থাক, তাহলেই তো চুকে গেল। বেশি বকাবকিতে কাজ কি? ভদ্রলোক বসে আছেন, এর সামনে কে শালা আর কে শালা নয় তা নিয়ে তর্ক করা ভালো দেখায় না। দৌলতের পেছন থেকে তাকিয়া টেনে নিয়ে বলে, একটু জিরানো যাক, কি বলো হে? এক ছিলিং তামাক ডাকো। এমন সময় ফল মূল মিষ্টান্ন নিয়ে ভৃত্যের প্রবেশ। এই আপনার জল খাওয়ার। বেটা, তোকে এখানে কে খাবার আনতে বলেছে? হ্যাঁ, যা যা, বাড়ির ভিতরে যা যা। বিলক্ষণ, তাতে দোষ হয়েছে কি? ওরে তুই দিয়ে যা, এদিকে দিয়ে যা। থালা নিয়ে খেতে শুরু করলো। চুলের মুঠি ধরে বিধুভূষণকে নিয়ে দুই স্ত্রীলোকের প্রবেশ। পোড়ার মুখো তোমার মরণ হয় না? কি 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 এরা কে? বাবা ব্যস্ত হয়েও না, আমার সেই খুড়তো ভাই এসে পৌঁছেছেন। ও আমাদের বেটা ভূত, মার ঝাঁটা মার ঝাঁটা। ভাই কানাই, সহিষ্ণুতা শিক্ষার এমন উপায় আর কি আছে? মিনসে, তুমি বুড়ো বয়সে আক্কেল খুইয়ে বসেছ? ওগো, এত লোকের এত স্বামী মরছে, যমরাজ কি তোমাকে বলেছে? এই শোনো 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 বাচ্চারা, শোনো শোনো, একটু ঠান্ডা হও ঠান্ডা হও। ঠান্ডা হব কিসে মিনসে? তুই ঠান্ডা হ, তো সাত পুরুষ ঠান্ডা হয়ে মরুক। কানাই, গৃহপূর্ণ হয়েছে। গ্রহপূর্ণ হয়েছে বলো ভায়া? যাই হোক, আজ আর আমাকে প্রয়োজন নেই, আমি এই বেলা সরি। এই বলে সে চলে গেল। দৌলত উচ্চস্বরে বলে, কানাই, ও কানাই, আরে আমাকে একলা ফেলে রেখে পালাও কোথায়? কানাই কানাই, এই একলা সবাই আছি,
ওই আমি আছি তো তোর জন্য, আমরা কেউ নড়বো না। বলো কি? অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্য কৌতুকের চতুর্থ গল্প একান্নবর্তী। এখন শুনবেন হাস্য কৌতুকের পঞ্চম গল্প ভাব ও অভাব। কি অভিপ্রায়ে আগমন? আগে আর তো অন্ন জোটে না মশাই, সেই যে কাজে। কাজ? কাজ আবার কিসের? আজ এই সুমধুর শরৎকালে কাজের কথা কে বলে? আগে ইচ্ছে করে কেউ বলে না, পেটের জ্বালায়। পেটের জ্বালা? ছি 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 ছি, ওটা অতিহীন কথা। ও কথা আর বলবেন না। যে আগে আর বলবো না, কিন্তু ওটা সর্বদাই মনে পড়ে। বলেন কি? বলেন কি বসম্বত বাবু? সর্বদাই মনে পড়ে? এমন প্রশান্ত নিস্তব্ধ সুন্দর সন্ধ্যাবেলাতেও মনে পড়ছে? আগে পড়ছে বই কি, এখন আরো বেশি করে মনে পড়ছে। সেই 10:30 বেলায় দুটি ভাত মুখে গুজে উমেদারি করতে বের হয়েছিলুম, তারপরে তো আর খাওয়া হয়নি। তা নাই হলো, খাওয়া নাই হলো। বসম্বতবাবু নীরবে মাথা চুলকন। কুঞ্জবিহারী বলেন, এই শরতের জ্যোৎস্নায় কি মনে হয় না যে মানুষ যেন পশুর মতো কতকগুলো আহার না করেও বেঁচে থাকে, যেন কেবল ওই চাঁদের আলো, ফুলের মধু, বসন্তের বাতাস খেয়েই জীবন বেশ চলে যায়। আগে জীবন বেশ চলে যায় সত্যি, কিন্তু জীবন রক্ষে হয় না, আরো কিছু খাবার আবশ্যক করে। তবে তাই খাওগে যাও, কেবল মুঠো মুঠো কতকগুলো ভাত ডাল আর চচ্চড়ি গেলগে যাও, এখানে তোমাদের অনধিকার প্রবেশ। সেগুলো কোথায় পাওয়া যাবে মশাই? আমি 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 এক্ষুনি যাচ্ছি। কুঞ্জবাবুকে অত্যন্ত রেগে যেতে দেখে বসম্বতবাবু বলেন, কুঞ্জবাবু, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আপনার এই বাগানের হাওয়া খেলেই তো পেট ভরে যায়, আর কিছু খেতে ইচ্ছেই করে না। উড়ি বাবারে বাবারে বাবারে, এ কথা আপনার মুখে শুনে খুশি হলুম। এই হচ্ছে যথার্থ মানুষের মতো কথা। চলুন না একটু বাইরে যাই, এমন বাগান থাকতে ঘরে কেন? চলুন চলুন। হিমের সময়টা, গায়েও একখানা কাপড় নেই। বাহ বাহ, শরৎকালের কি মাধুরী! তা ঠিক কথা, কিন্তু কিছু কিছু ঠান্ডা। কিছু মাত্র ঠান্ডা নয়, ঠান্ডা নয়। বাবা 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 বাবা, দেখি চোখ জুড়োয়, খণ্ড খণ্ড সাদা মেঘগুলি নীল আকাশ সরোবরে রাজহংসের মতন ভেসে বেড়াচ্ছে, আর মাঝখানে চাঁদ যেন, মাঝখানে চাঁদ যেন। শুনছেন বসম্বত বাবু? মাঝখানে চাঁদ যেন। রসুন, একটু রসুন। যা, আপনি অত্যন্ত বদলোক। এরকম করে যদি কাঁদতে হয় তো আপনি ঘরের কোণে গিয়ে কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকুন। এমন বাগান। সভয়ে প্রাণপণে কাশি চেপে বসম্বতবাবু বলেন, আগে আমার আর কিছু নেই, অর্থাৎ কম্বলও নেই, কাঁথাও নেই। এই শোভা দেখে আমার একটি গান মনে পড়ছে, আমি গাই। সুন্দর উপবন বিকশিত তরু উপবন, মনোহর বকুল, মনোহর বকুল।
মনোহর বকুল শুনছেন? মনোহর বকুল বেরো বেরো আমার বাগান থেকে, রসুন রসুন বেরো বেরো এখান থেকে। এখনই বেরোচ্ছি। আমার আর এক দণ্ড এ বাগানে থাকবার ইচ্ছা নেই। আমি না বেরোলে আমার মহাপ্রাণী বেরোবেন। শরৎকালের মাধুরী আমার নাক চোখ দিয়ে বেরোচ্ছে। বাবা, প্রাণটা শুদ্ধ হেঁচে ফেলবার উপক্রম। প্রাণটা শুদ্ধ হেঁচে ফেলবার উপক্রম। বাবা, কিন্তু কিন্তু কুঞ্জবাবু, সেই কাজটা যদি কুঞ্জবাবু শাল মুড়ি দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। এমন সময় ভৃত্য এসে বলে, বাবু খাবার এসেছে। দেরি করলি কেন? ও মা, খাবার আনতে বুঝি 2 ঘন্টা লাগে? বলে তাড়াতাড়ি বেরিয়ে যায়। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্য কৌতুকের 5ম গল্প ভাব ও অভাব। এবার শুনবেন হাস্য কৌতুকের 6ষ্ঠ এবং অন্তিম গল্প রোগের চিকিৎসা। হাঁপাতে হাঁপাতে খোঁড়াতে খোঁড়াতে হারাধনের প্রবেশ। বাবা, ডাক্তার সাহেবের আস্তাবল থেকে হাঁসের ডিম চুরি করতে গিয়ে আজ আচ্ছা নাকাল হয়েছি। সাহেব যেরকম তাড়া করে এসেছিল, মরেছিলাম আর কি। ভয়ে পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গিয়েছিলাম, পা ভেঙে গেছে। না, তাতে দুঃখ নেই, প্রাণ নিয়ে পালিয়ে এসেছি এই ঢের। রোগীগুলোকে হাতে পেলে ডাক্তার সাহেব পট পট করে মেরে ফেলে। আমার কোনো ব্যামো নেই, আমাকেই তো সেরে ফেলার জো করেছিল। এবারে রোজ রোজ আর হাঁসের ডিম চুরি করব না, একেবারে আস্ত হাঁস চুরি করব। আমাদের বাড়িতেই ডিম পারবে। হারু, আরে হারাধন! এই রে, বাবা এসেছে। আমার একটা পা খোড়া দেখলে বাবা মারের চোটে আরেকটা পা খোড়া করে দেবে। আরে হারু, হারা, হেরো! পিতার প্রবেশ। আগে এই, তুই খোঁড়াচ্ছিস যে বড়। হারাধন মাথা চুলকোতে থাকে। হারাধনের বাবা বলে, পা ভাঙলি কি করে? না মানে, হ্যাঁ, আগে আমি ইচ্ছে করে ভাঙিনি। তা তো জানি, কি করে ভাঙলো সেইটা বল না। আমি জানি না বাবা। তোর পা ভাঙলো তুই জানিস না তো কি ও পাড়ার গোবরা তেলি জানে? না মানে, কখন ভাঙলো টের পাইনি বাবা। বটে, এই লাঠির বাড়ি তোর মাথায় ভাঙলে তবে টের পাবে বুঝি। তাড়াতাড়ি হাত দিয়ে মাথা আড়াল করে হারাধন বলে, না 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 বাবা, এই মাথাটা বাঁচাতে গিয়েই তো পাটা ভেঙেছি। বুঝেছি, তবে বুঝি সেদিনকার মতো ডাক্তার সাহেবের বাড়িতে হাঁসের ডিম চুরি করতে গিয়েছিলি, তাই তারা মেরে তোর পা ভেঙে দিয়েছে। চোখ রগড়াতে রগড়াতে বলে, হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নেই, পা আমি নিজে ভাঙিনি, পা তারাই ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছাড়া, তোর কি কিছুতেই চৈতন্য হবে না? চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? হ্যাঁ, পিঠে কিল মেরে বলে, চৈতন্য একে বলে। এ তো আমার রোজই হয়। আমি দেখছি তুই জেলে গিয়েই মরবি। না 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 বাবা, না বাবা, রোজ চৈতন্য পেলে আমি ঘরে মরবো না। তোকে আর পেরে উঠলাম না। চুপড়ির দিকে তাকিয়ে হারাধন বলে, বাবা, তাল এনেছো কার জন্য? আমি খাবো। পিঠে কিল মেরে বলে, এই খা। পিঠে হাত বুলিয়ে হারাধন বলে, এ তো ভালো লাগলো না। হারু, ও হারু! কি মা? তোর জন্য তালের বড়া করে রেখেছি, খাবি আয়। খোঁড়াতে খোঁড়াতে হারাধনের প্রস্থান। ডাক্তার সাহেবের আস্তা বলে হারাধন হাঁস চুরি করে। অমনি বাবার ডাক আসে, হারু! এই রে, বাবা আসছে। হারাধনের গলা থেকে পেট পর্যন্ত থলি ঝুলছিল।
তাড়াতাড়ি থলির মধ্যে হাঁস পুড়ে ফেলল। হারো, হারা, হেরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বাবা। তোর পেট অমন হঠাৎ ফুলে উঠলো কি করে? ও বাবা, কাল সেই 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 তালের বড়া খেয়ে। অমন ক্যাঁক ক্যাঁক শব্দ হচ্ছে কেন? ও ও হ্যাঁ হ্যাঁ, আসলে পেটের ভিতরে নাড়িগুলো ডাকছে তো। দেখি দেখি, পেটে হাত দিয়ে দেখি। না 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 না, ছুঁয়ো না ছুঁয়ো না, বড্ড ব্যথা হয়েছে বাবা, বড্ড ব্যথা হয়েছে। সব বোঝা গেছে, হতভাগাকে জব্দ করতে হবে। তোমার রোগ তো সহজ নয়। এসো বাপু, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না 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 বাবা, না না না, এমন তো আমার মাঝে মাঝে হয়, আবার আপনিই তো সেরে যায়। করে এ তো ক্রমেই বাড়ছে, চল আর দেরি নয়। বাবা তাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বাড়িতে হারাধনের মা বলে, বাচ্চার আমার কি হলো গা? হ্যাঁ গো, আরে তুমি বেশি গোল করো না, হাসপাতালে নিয়ে গেলেই এই ব্যায়াম সেরে যাবে। আমি বেশি গোল করছি না তোমার ছেলের পেট বেশি গোল করছে? এই যে হাঁসের মতো ক্যাক ক্যাক করে। ও বাবা হারু, তোকে আর আমি হাঁসের ডিম খেতে দেব না। তোর পেটের মধ্যে যে হাঁস ডাকছে, ওরে ওরে কি হবে? না 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 মা, না মা, না 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 মা, ও হাঁস নয়, ও তো তালের বড়া। হাঁস তোমাকে কে বললে? কখনো হাঁস নয়, না হাঁস হতেই পারে না। আচ্ছা বাজি রাখো, যদি তালের বড়া হয়। ও বাবা, তালের বড়া কি অমন করে ডাকে বাচ্চা? আহা, তুমি একটু চুপ করো না মা, তোমাদের গোলমাল শুনে পেটের ভিতরে আরো বেশি করে ডাকছে। বসেদের বাড়ি, আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে হারুকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। এই বলে তিনি বেরিয়ে যান। ওগো ওগো, এই যে ক্রমেই বাড়তে চললো। ওগো, ও মুখুজ্জে মশাই। মুখুজ্জে মশাইয়ের প্রবেশ। কি গো বাছা? বাচ্চার আমার ক্রমেই বাড়তে লাগলো। ওকে শিগগিরই এই যে কি বলে না, ওই যে তোমাদের হাসপাতালে নিয়ে চলো। আমিও তো তাই প্রথম থেকেই বলছি, ওই হারুর বাবাই তো এতক্ষণ দেরি করিয়ে রাখলে। হারু, তবে চল, ওঠ। না 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 দাদা মশাই, না, আমি হাসপাতালে যাব না, আমার কিছু হয়নি। কিছু হয়নি বটে? হ্যাঁ, তোর পেটের ডাকের চোটে পাড়া শুদ্ধ অস্থির হয়ে উঠলো। পেটের মধ্যে বাস শ্লেষা তোর তিনটিতে মিলে যেন দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। জোর করে ধরে নিয়ে যায়। তোমার পেটে কি হইয়াছে? কই কিচ্ছু হয়নি সাহেব, এবার আমাকে মাফ করো না সাহেব, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো এটা কি? পেটে খোঁচা দিতেই দ্বিগুণ ক্যাক ক্যাক শব্দ। তোমার ব্যায়াম আমি সমস্ত বুঝিয়াছি। তোমার গা ছুঁয়ে বলছি সাহেব, আমার কোনো ব্যায়াম হয়নি, এমন কাজ আর কখনো করবো না। এই তো তোমার গা ছুঁয়ে বলছি। তোমার ভয়ানক ব্যায়াম হইয়াছে। না সাহেব, আমার ব্যায়াম আমি জানি না, তুমি জানো। সরসে থলিতে চাপড় মারে হারাধন। যা, এর যে ডাক কিছুতেই থামে না। ও ডাক্তার একটা বড় ছুরি নিয়ে বলে, তোমার চুরি ব্যায়াম হইয়াছে, ছুরি না দিলে সারিবে না। পেট চিড়তে উদ্যত হয়, তাই দেখে কেঁদে হারাধন হাঁস বের করে বলে, সাহেব এই নাও তোমার হাঁস। তোমার এই হাঁস কোনো মতেই আমার পেটে সইল না, এর চেয়ে ডিমগুলোই ছিল ভালো।
হারাধনকে ধরে সাহেব খুব মারে। হারাধন বলে, সাহেব আর আর দরকার নেই, আমার ব্যামো একেবারেই সেরে গেছে। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথের 6টি মজার গল্প অবলম্বনে হাস্য কৌতুক। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে অভিনয় করলেন সঞ্জয় বিশ্বাস, আর্য জানা, অর্পিতা দাস, শান্তনু দত্ত, তৃষা দত্ত, কৌশানী বসু এবং মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।